বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ের পঞ্চম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক। শিক্ষার্থীরা, আমি আজ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। পঞ্চম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক, লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস। জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসায় করার অধিকার সকলের রয়েছে, অর্থাৎ আমাদের জীবন ধারণ করা, বেঁচে থাকার জন্য এবং মুনাফা অর্জন করার জন্য যে কোনো ব্যবসা করার অধিকার আমাদের সকলেরই রয়েছে। তবে সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়। তো শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করবে যে অবৈধ কোনো কিছু ব্যবসা হতে পারবে না। ব্যবসা হতে হলে অবশ্যই তা বৈধ হতে হবে, সে অর্থনৈতিক কর্মকাণ্ডকে অবশ্যই বৈধ হতে হবে। এই অধ্যায়ে ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক, যেমন লাইসেন্স, ট্রেডমার্ক, ফ্রাঞ্চাইজ ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। তো শুরুতেই তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, একটি লোগো, একটি প্রতীক, যা হলো BSTI এর প্রতীক। ব্যবসার আইনগত দিক, লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস। 1998 শিক্ষাবর্ষ থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি মাধ্যমিক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে ব্যবসায় শিক্ষা শাখায় অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় উদ্যোগ বিষয়ের একজন শিক্ষকের উদ্যোগে পাঠ্যপুস্তকটি রচিত হয় এবং তিনি এটি বাজারজাত করেন। এ বিষয়ের শিক্ষার্থীরা বইটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছিল। ফলে তৃতীয় সংস্করণে ছাপা বইটি 8000 কপি অতি স্বল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। চতুর্থ সংস্করণে লেখক 4000 কপি বই ছাপিয়ে বাজারে ছাড়েন, কিন্তু বইটির বিক্রয় আকস্মিকভাবে অর্থাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে দেখা গেল বাজারে নকল বই এসে গেছে, যার দাম অপেক্ষাকৃত কম। বইটির লেখক উপায়ান্তর না দেখে নিকটবর্তী থানায় গেলেন। থানা কর্তৃপক্ষ বইটির কপিরাইট নিবন্ধিত আছে কিনা জানতে চাইলেন। যদিও নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখক অবগত ছিলেন, কিন্তু এ বিষয়ে প্রতি গুরুত্ব না দিয়ে কপিরাইট করা থেকে বিরত ছিলেন। থানা কর্তৃপক্ষ একথা জেনে কোনো সাহায্য করতে অপারগ বলে দুঃখ প্রকাশ করে। পরিণামে লেখক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং পরবর্তীতে বইটি পুনরায় প্রকাশের আগ্রহ হারিয়ে ফেললেন। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের একটি উদাহরণ দিই, ভালো করে খেয়াল করবে। মনে করো আমি একটি বই লিখলাম, হিসাব বিজ্ঞান বা ফিনান্স বিষয়ে একটি বই লিখলাম। বইয়ের মধ্যে পৃষ্ঠা সংখ্যা হলো 100টি। তো বইয়ের মূল্য নির্ধারণ করলাম 400 টাকা। এই বইটি কিন্তু দেখা গেল যে হঠাৎ করে একজন অসাধু লোক আমার এই বইটিকে ফটোকপি করলো। তো ফটোকপি করতে তার খরচ হলো 100 টাকা। সে বইটি বাজারে 120 টাকা করে বিক্রয় করলো। তাহলে আমি যদি আমার নিজের বই বিক্রি করতাম, আমার ছাপানো বই বিক্রি হতো, আমি পেতাম 400 টাকা। আর সে ফটোকপি করে বিক্রি করছে, সেখান থেকে কত টাকা? 120 টাকা করে। তো ক্রেতারা কম দাম পেয়ে তার বইটিই কিনছে। তাহলে এদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলো কে? আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম, যে এই যে আমি এত কষ্ট করে বইটি লিখলাম, এত পরিশ্রম দিলাম, এত মেধা খরচ করলাম, করে বইটি লিখলাম, এখন কি আমার বইটি আর বাজারে বিক্রি হচ্ছে না? ওই যে কম দামে যে বইটি, অথচ আমার বইটি সে বিক্রি করছে। কিন্তু যেহেতু আমার বইটি আমি আইনগতভাবে নিবন্ধন করিনি, এই জন্য আমি যে ব্যক্তি আমার বই নকল করেছে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবো না। এই যে মেধা সম্পদ, এগুলোর যে আইনগত অধিকার, তা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা আছে। এই যে আমি যদি বইটি সম্পর্কে আমার আইনগত অধিকার প্রতিষ্ঠা করতাম, তার মানে যদি আমি কপিরাইট করতাম, তাহলে অন্য কেউ আমার বইটি নকল করতে পারতো না, আর করলে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে পারতাম এবং আর্থিক ক্ষতিপূরণ পেতাম। উপরোক্ত গল্পটি পাঠ করে তোমরা কি বুঝলে? লেখক যদি কপিরাইট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বইটির কপিরাইট নিবন্ধন করে রাখতেন, তাহলে তিনি কোনো ক্ষতির সম্মুখীন হতেন না। একটু আগে আমি তোমাদের এ বিষয়ে উদাহরণ দিয়েছি। ব্যবসায় উদ্যোক্তাদের কিছু বুদ্ধিভিত্তিক সম্পদ থাকে, যেমন কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি।
যা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, আমাদের এই স্লাইড ক্লাসে আলোচনা করব এবং পরবর্তীতে তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডেও একটি ভিডিও ক্লাস নিয়ে গ্রুপে দিব। এগুলো ব্যবসায় উদ্যোগের গবেষণার ফল। এই যে কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো কি ব্যবসায় উদ্যোগের গবেষণার ফসল এবং ব্যবসার অতি মূল্যবান সম্পদ। এসব সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে। এগুলো সম্পর্কে ব্যবসায় উদ্যোক্তাদের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। আইনকানুন সম্পর্কে ধারণা ব্যবসায়ের আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে। লাইসেন্স। যে কোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে লাইসেন্স কি? ব্যবসা শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে যে অনুমতি নিতে হয় তাকে বলা হয় লাইসেন্স। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম? যে কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের। একক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের, এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আমি আবারও বলছি, যদি পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে, আর যদি পৌর এলাকার বাইরে হয় সেক্ষেত্রে জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। তাহলে ট্রেড লাইসেন্স কি? ব্যবসা শুরু করার অনুমতিপত্র, ব্যবসায় পরিচালনা করার অনুমতিপত্র। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। আমি আবারও বলছি, বাংলাদেশে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে অংশীদারগণ ইচ্ছা করলে অংশীদারি আইনে উল্লেখিত নিয়ম অনুসারে নিবন্ধন ফর্ম পূরণ করে নিবন্ধনের জন্য স্থানীয় নিবন্ধকের কাছে আবেদন করতে পারে। আবেদন ফর্মের সাথে নির্দিষ্ট হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে যদি নিবন্ধন করা হয় সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় কিছু আইনগত সুবিধা ভোগ করতে পারে। যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন। কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক। এক্ষেত্রে কোম্পানির নিবন্ধকের ভূমিকা পালন করেন রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি। প্রবর্তকগণ কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় দলিল সহ ফি প্রদান করে নিবন্ধকের নিকট আবেদন করেন। তাহলে শিক্ষার্থীরা, এখানে জানা দরকার যে প্রবর্তক কারা। যারা প্রথম দিকে কোম্পানি গঠনের উদ্যোগ নেয় তাদেরকে বলা হয় প্রবর্তক। তাহলে এই প্রবর্তকরা কিছু দলিল তৈরি করে নির্দিষ্ট ফি সহ নিবন্ধকের নিকট আবেদন করেন। দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধক নিবন্ধনপত্র ইস্যু করেন। নিবন্ধন পাওয়ার সাথে সাথে কোম্পানি জন্ম লাভ করে। এজন্য নিবন্ধনপত্রকে বলা হয় কোম্পানির জন্ম সনদ। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে খেয়াল করবে যে নিবন্ধনপত্রকে ব্যবসায়ের কি বলা হয় বা কোম্পানির কি বলা হয়? জন্ম সনদ বলা হয়, বার্থ সার্টিফিকেট বলা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন প্রবর্তককে এবং পাবলিক কোম্পানির বেলায় 7 জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। তাহলে প্রাইভেটের ক্ষেত্রে কমপক্ষে 2 জন, পাবলিকের ক্ষেত্রে কমপক্ষে 7 জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। আমি আবারও বলছি, নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে প্রাইভেট লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে তার কাজ শুরু করতে হলে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এবার শিক্ষার্থীরা, আমি আলোচনা করব ফ্রাঞ্চাইজিং নিয়ে। এখানে দেখো যে কয়েকটি চিত্র দেওয়া আছে। ব্যান্ড বক্স, ক্লিনার্স অ্যান্ড ডায়ার্স, মানে যারা জামা কাপড় লন্ড্রি করে। এরপরে আছে পিৎজা হাট, এরপরে আছে KFC, কেনটুকি ফ্রাইড চিকেন যেটাকে বলা হয়। তো ফ্রাঞ্চাইজিং ব্যবসা কি, শুরুতে আমরা সেই সম্পর্কে জানব। বর্তমানে ফ্রাঞ্চাইজিং পদ্ধতিতে ব্যবসা স্থাপন ও পরিচালন জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো খ্যাতনামা অর্থাৎ বিখ্যাত কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্রাঞ্চাইজিং বলে। যেমন আমি যদি বনফুল কোম্পানির নামে মিষ্টি প্রস্তুত করতে চাই, এই যে তার নাম ব্যবহার করে আমি তৈরি করলাম, বিক্রয় করলাম, এটাকে বলা হয় কি? ফ্রাঞ্চাইজিং। এ ধরনের ব্যবসার উদাহরণ হলো ব্যান্ড বক্স কোম্পানি, পিৎজা হাট, KFC, উইম্পি, কেনটাকি ইত্যাদি। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ে দুটি পক্ষ থাকে, ফ্রাঞ্চাইজর ও ফ্রাঞ্চাইজি।
উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকার কেএফসি হচ্ছে ফ্রাঞ্চাইজর, বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড হচ্ছে ফ্রাঞ্চাইজি। যেমন শিক্ষার্থীরা খেয়াল করো যে কেএফসিতে বিভিন্ন ফ্রাইড চিকেন পাওয়া যায়। এখন কেএফসির মূল প্রতিষ্ঠানটি ধরো আমেরিকার মধ্যে আছে, এখন আমেরিকা থেকে কি প্রতিদিন ফ্রাইড চিকেন এনে এখানে পরিবেশন করা সম্ভব? বাংলাদেশে সম্ভব না। তাহলে বাংলাদেশেরই একটা প্রতিষ্ঠান আমেরিকার কেএফসির নাম ব্যবহার করে তাদের থেকে অনুমতি নিয়ে চুক্তির মাধ্যমে তারা কি করে এখানে পণ্য বিক্রয় করে, বিতরণ করে। তাহলে এই যে চুক্তিটা, এটাকে বলা হয় কি? ফ্রাঞ্চাইজিং। আর এই চুক্তির অনুমোদন মূল কোন কোম্পানি থেকে নেওয়া হলো? আমেরিকার কেএফসি থেকে। তাহলে আমেরিকার কেএফসিকে বলা হবে কি? ফ্রাঞ্চাইজর। আর বাংলাদেশের যে কোম্পানিটা এটার অনুমতি নিল বিক্রয়ের জন্য তাকে বলা হবে কি? ফ্রাঞ্চাইজি। তাহলে যার থেকে অনুমতি নেওয়া হয় সে হলো কি? ফ্রাঞ্চাইজর। আর যে অনুমতি নিয়ে পণ্যটা বিক্রয় করে, বিতরণ করে তাকে কি বলা হয়? ফ্রাঞ্চাইজি। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো, আমি আবারও বলছি, ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো ফ্রাঞ্চাইজর ও ফ্রাঞ্চাইজি এর মধ্যে চুক্তিপত্র। তাহলে অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো চুক্তিপত্র। ব্র্যান্ডেড পণ্য বা সেবা, এই যে ফ্রাঞ্চাইজিং চুক্তির মাধ্যমে কোন ধরনের পণ্য বিক্রি করা হয়, বিতরণ করা হয়? ব্র্যান্ডের পণ্য। তোমরা খেয়াল করে দেখো ব্যান্ডবক্স, পিৎজা হাট, কেএফসি এগুলো প্রত্যেকটি কিন্তু একটি নাম করা বিখ্যাত ব্র্যান্ড। তাহলে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের মাধ্যমে ব্র্যান্ডের পণ্য বা সেবা বিক্রয় ও বিতরণ করা হয়। পণ্য বা সেবা স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজার কর্তৃক মনিটরিং। এই যে আমরা আমেরিকার কেএফসি থেকে অনুমতি নিয়ে বাংলাদেশে কেএফসি নামে ফ্রাইড চিকেন বিক্রয় করছি, সেক্ষেত্রে আমেরিকার কেএফসি আমাদের পণ্যগুলোকে মনিটরিং করবে, যে দেখবে ঠিক আছে কিনা। কারণ আমরা যদি কোনো বাজে পণ্য কাস্টমারদেরকে দেই তাহলে কেএফসির বদনাম হবে, তাহলে দেখা যাবে যে আমেরিকার ওই কেএফসিরও বদনাম হবে। এজন্য তারা এই বিষয়টি তদারকি করে। ফ্রাঞ্চাইজিং চুক্তি, ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হলো ফ্রাঞ্চাইজিং চুক্তি, যা ফ্রাঞ্চাইজি ও ফ্রাঞ্চাইজারের মধ্যে স্বাক্ষরিত হয়। পুঁজির পরিমাণ, প্রশিক্ষণের ব্যবস্থা, ব্যবস্থাপনায় সাহায্য, ফ্রাঞ্চাইজ এলাকা ইত্যাদি ভেদে চুক্তির ধারাগুলো বিভিন্ন রকম হতে পারে। তবে সকল ফ্রাঞ্চাইজিং চুক্তির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। ফ্রাঞ্চাইজি প্রথমে নির্দিষ্ট অঙ্কের ফি এবং পরে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে মাসিক ফি প্রদান করে। প্রতিদিনের হিসাবে ফ্রাঞ্চাইজারের পণ্য বা সেবা বিক্রয়ের অধিকার পায়। ফ্রাঞ্চাইজি অবশ্যই প্রয়োজনীয় পরিমাণ বিনিয়োগ করতে রাজি থাকবেন। উভয় পক্ষের প্রধান উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ উপার্জন। তার মানে এখানে দুটি পক্ষের উদ্দেশ্য থাকবে ব্যবসা থেকে অর্থ উপার্জন করা। আয় হবে ব্যবসার সাফল্য নির্ধারণের মাপকাঠি। তার মানে আয় দ্বারাই বোঝা যাবে যে ব্যবসায় কতটুকু সফল হতে হলে ব্যবস্থাপনা হতে হবে দক্ষ, পণ্য বা সেবা হতে হবে উত্তম, অর্থাৎ ভালো পণ্য হতে হবে, মানসম্পন্ন পণ্য হতে হবে। ফ্রি প্রাপ্তির দিন থেকে ফ্রাঞ্চাইজার আয় করতে থাকবে। কোনো সময় ফ্রাঞ্চাইজির কার্য অধিকার দেওয়ার আগেই ফ্রাঞ্চাইজার ফি দাবি করতে পারে। চুক্তিতে কোনো সময় ফ্রাঞ্চাইজার নিজেই ব্যবসা এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং এসবের মালিকানা নিজের কাছে রাখতে পারে। ব্যবসা যদি ফ্রাঞ্চাইজরের মানদণ্ড অনুযায়ী সফল না হয় তাহলে যে কোনো সময় চুক্তিপত্র বাতিল করে দিতে পারে। ফ্রাঞ্চাইজি শুধু ওই আইটেমসমূহ বিক্রয় করতে পারবে যা ফ্রাঞ্চাইজর গ্রহণযোগ্য মনে করে। চুক্তিপত্রের শর্তাবলী যদি উভয়ের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে চুক্তিপত্র স্বাক্ষরিত হবে। ফ্রাঞ্চাইজিং প্রতিষ্ঠানের আইনগত ধারণা অনুযায়ী বাংলাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী নিবন্ধন করে ব্যবসা শুরু করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় তাহলে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে নিবন্ধন করে বাংলাদেশে ব্যবসা শুরু করতে পারবে। ফ্রাঞ্চাইজিংয়ের মাধ্যমে ব্যবসা শুরু করার অনেকগুলো সুবিধা আছে। এগুলোর মধ্যে ব্র্যান্ডের পণ্য বাজারজাতকরণ সুবিধা, কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ফ্রাঞ্চাইজরের কাছ থেকে ব্যবসায় সংক্রান্ত পরামর্শ নেওয়া এবং যে কোনো সময় অর্থায়নের ব্যবস্থা অন্যতম। অসুবিধাগুলোর মধ্যে করা মনিটরিং, চুক্তিপত্রে উল্লেখিত শর্ত ভঙ্গের জন্য চুক্তি বাতিলের সম্ভাবনা এবং বেশি পরিমাণ বিনিয়োগ অন্যতম। এ সত্ত্বেও ফ্রাঞ্চাইজিং ব্যবস্থা নতুন ব্যবসায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহায়তা করছে। বিদেশে এই জাতীয় ব্যবসায় জনপ্রিয়তা লাভ করলেও বাংলাদেশে এখনও তেমন জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেনি। বড় শহরের পাশাপাশি জেলা শহরগুলোতে এগুলোর শাখা বৃদ্ধি করলে ধীরে ধীরে এর প্রসার বাড়বে।
তো শিক্ষার্থীরা আশা রাখি যে তোমরা বুঝতে পেরেছো, যেখানে আমি আলোচনা করেছি লাইসেন্স নিয়ে, ফ্রাঞ্চাইজিং নিয়ে। তো এই বিষয়ে কয়েকটি বাড়ির কাজ দেওয়া আছে, বাড়ির কাজগুলো করে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবে। আর এর পরবর্তীতে এই চ্যাপ্টারটি সম্পূর্ণ স্লাইড ক্লাসের মাধ্যমে শেষ করার পরবর্তীতে আমি অবশ্যই তোমাদের বোর্ডে একটি ভিডিও ক্লাস দিব, সেখানে আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। আর যতটুকু বুঝিয়েছি এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের গ্রুপ পেজে তোমরা প্রশ্ন করবে, আর তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তো ক্লাসটি উপভোগ করার জন্য, দেখার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে তোমরা সবাই। আসসালামু আলাইকুম।